হবে। সিলিন্ডার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ নিশ্চিত করতে হবে। ইলেকট্রিক কুকিং ও বিকল্প জ্বালানির প্রসারের সম্ভাবনা দিতে হবে। ক্যাপাসিটি চার্জের লুটপাট বন্ধ করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশীয় গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাতিলকে গতিশীল ও শক্তিশালীকরণ এবং আমদানি নির্ভরতা হ্রাস করতে হবে। বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাসের মজুদের পূর্ণ অনুসন্ধান করতে হবে। এলএনজি টার্মিনাল বৃদ্ধি ও গ্যাসের যোগান বহুমুখীকরণ করতে হবে। গ্যাসের বর্তমান অবস্থা এবং 1 বছরের আগাম সরবরাহ মজুদ ও আমদানি পরিকল্পনা নিশ্চিতকরণ করতে হবে। সুদীর্ঘ মেয়াদের জন্য বিদেশের সঞ্চালন লাইন আধুনিকায়ন করতে হবে। গ্যাস সংক্রান্ত তথ্য আগাম প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে। পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর পদে বা দায়িত্ব প্রদান করতে হবে। আমরা বলছি যে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর ক্ষেত্রে যিনি যোগ্য তাকে দায়িত্ব প্রদান করতে হবে। বন্ধুগণ, এই ছিল আমাদের টোটাল 14টি দাবি। আমরা যেটা বলতে চাচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে, যে আপনারা দেখবেন বিএনপির যে মিডিয়া সেল আছে সেটি 2024 সালে 2030 সালে বুধুরে দিন তাদের গ্যাস সংকট এবং তারা হচ্ছে এই যে আমাদের এখনকার যারা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, তারা গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, বিদ্যুতের সংকট দেখা যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে তারা এই সমস্ত কিছুকে তারা নানানভাবে সমালোচনা করেছিল, তারা এগুলো ঠিক করবার যৌক্তিক দাবি জানিয়েছিল। তাদের মিডিয়া সেলে 2024 সালে 7 জুলাইতে গেল আপনারা বিভিন্ন ধরনের পোস্ট তাদের খুঁজে পাবে। কিন্তু যখন এই 2024 সালে শেষ করে আমরা এই জুলাই প্রথমের পথে আমরা ভোট পরিবর্তন করে নির্বাচন করে 2026 সালে এসে পৌঁছালাম, আমরা দেখতে পাচ্ছি একই ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেটের বিস্তার, আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা। কিন্তু সেই সময় যখন বিএনপির কর্মীরা তারা রাস্তায় নেমেছিল, তারা যখন বিদ্যুতের সরবরাহের জন্য গ্যাসের দাম বাড়ানোর জন্য তারা সংবাদ সম্মেলন করেছিল, তারা মিছিল করেছিল, তারা মিটিং করেছিল, এখন কিন্তু আমরা কোথাও দেখতে পাই না যে তাদেরই সরকার যখন দায়িত্বে বসেছে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের দুর্ভোগ তৈরি হচ্ছে। আমরা শুনতে চাই না যে বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে। দীর্ঘ 17 বছর তার ক্ষমতা কাঠামোর বাইরে ছিল। তারা বলেছিল যে তারা দেশে আসলে তারা 31 দফা দিয়েছিল, তারা দেশকে নানান কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে নানান পরিবর্তনের মধ্যে নিয়ে গিয়ে তারা হচ্ছে জনসেবা নিশ্চিত করবে। কিন্তু তারা সরকারে এসে 6 মাসের মধ্যে আমরা দেখছি যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে তাদের কোনো ইমিডিয়েট অ্যাকশন নাই। এই যে তাদের ইমিডিয়েট অ্যাকশন নাই এবং আমরা যে ভবনের সামনে আজকে দাঁড়িয়ে আছি, আমরা জানি যে এদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা ঠিক সময়ে বিল পরিশোধ করেন নাই। এরকম নুইসেন্সের মধ্যে দিয়ে আমাদেরকে দিন অতিবাহিত করতে হচ্ছে এবং এগুলো শুধু আমাদের আমরা যেখানে এসে দাঁড়িয়েছি যে এনসিএ পক্ষ থেকে যে মানুষগুলো আমরা আসলে প্রতিনিধিত্ব করছি ভারতের হাজার হাজার মানুষকে, যারা আসলে বিদ্যুতের সংকটে কষ্ট পাচ্ছে, যারা আসলে গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। এই ঢাকা শহরে অসংখ্য মানুষ তাদের প্রত্যেক দিন এখন এক ধরনের ভীষণ সংকটের মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। তো এই যে প্রতি জীবন ঘনিষ্ঠ যে সমস্যা, সেই সমস্যার সমাধান তিনি করতে পারেন না। আমরা দেখতে পাই যে তারেক রহমান পরিবেশ পরিষ্কার রাখার জন্য, পরিবেশ দূষণ না করার জন্য তিনি আলোচনা করছেন। এটা নিশ্চয় জরুরি। বাংলাদেশে পরিবেশ দূষণ না করা, পরিবেশ পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি কাজ। কিন্তু জনগণকে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তিনি অ্যাড্রেস করে তার কোন বিবৃতি তিনি দেন নাই, সে সম্পর্কে তার কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। তো যেই সরকার 17 বছর দেশের বাইরে থাকার পরে শুধু অন্য সরকারের সমালোচনা করে, কিন্তু সে যখন দায়িত্ব নেয় সে কাজটা করে দেখাতে পারে না। একই রকম ভাবে জনগণকে আবার দুর্ভোগে ফেলে এবং এই যে বিদ্যুতের সংকট করছে তারা, বিদ্যুতের আমরা দেখতে পেয়েছি কয়েক মাস আগে অকৃত্রিম ভাবে গ্যাসের সংকট তৈরি করে হুহু করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় এবং এখন আবার এসে তারা তাদের নির্বাচন ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল তারা দাম বাড়াবে না গ্যাসের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষের তো প্রত্যেক মাসে হুহু করে তাদের বেতনটা বাড়ে না। আপনারা যে সাংবাদিক ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন, আমি নিশ্চিত এবং এখান থেকে যে পথচারীরা যাচ্ছে তারাও তাদের জীবনে এই সমস্যার সম্মুখীন এই মুহূর্তে যারা গ্রামে রয়েছেন সেখানে আমরা জানি যে কারণ যায় না, কারণ আসে না, কারণ যায় মাঝে মধ্যে আসে। তো এই যখন সমস্যার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, আমরা কোনো ব্যর্থতার গল্প শুনতে চাই না, আমরা কোনো অসুবিধার সম্মুখীন হতে আমরা জানতে চাই না। আমরা দেখতে চাই যে
ধন্যবাদ জানাই।